গুরু জয় গুরু জয় গুরু মূকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। আজ আমরা সবাই সমবেত হয়েছি কাশিরাম তুলভান্ডার নিবাসী ডাক্তার সুদন কুমার রায় তার বাসভবনে একটি বিশেষ সংঘাধিবেশনে। আমি প্রথমেই সদ্গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের শ্রীপাদ পদ্মে জানাই সৎসদ অনন্তকটি প্রণিপাত। অতঃপর মা সুধাংশু বলার শ্রীপাদ পদ্মে জানাই সৎসদ অনন্ত। অতঃপর জ্ঞানের মূর্ত প্রতীক জগৎগুরু শঙ্করাচার্য দেবের শ্রীপাদ পদ্মে জানাই সৎসদ অনন্তকটি প্রণিপাত। অতঃপর কলিযুগের প্রিয়বতার শ্রীমন মহাপ্রভু গৌরাঙ্গ দেবের শ্রীপাদ পদ্মে জানাই সৎসদ অনন্তকটি প্রণিপাত। অতঃপর আজকে এই সংঘানুষ্ঠানের সভাপতি নীলামক্ষেত্র সদ্রা শ্রী নিগমানন্দ ছাত্র সংঘাশ্রমের পরিচালক শ্রীমৎ স্বামী রমেশানন্দ সরস্বতী মহারাজকে জানায় আন্তরিক জয় কৃষ্ণাশিস। এবং আজকের এই বিশেষ সংঘানুষ্ঠানের বিশেষ অতিথি তুষ ভান্ডার শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘ মন্দির কমিটির সম্মানিত সভাপতি শ্রী যোদ্ধার সাহেব বাবুল, তাকে জানায় আন্তরিক জয় কৃষ্ণাশিস। অতঃপর অত্র গৃহের গৃহস্বামী, তার সহধর্মিণী সহ তার কন্যা এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের প্রতি আন্তরিক জয় কৃষ্ণাশিস। অতঃপর আজকের এই সঙ্গে উপস্থিত অন্যান্য সুধীমণ্ডলী, ভক্তমণ্ডলী, ঠাকুর চরণাশ্রিত শিষ্যমণ্ডলী, অন্যান্য গুরুদেবাশ্রিত শিষ্যমণ্ডলী এবং মাতৃমণ্ডলী সকলের প্রতি রইল আন্তরিক জয়গুরু সম্ভাষণ এবং ছোট ভাই বোনদের প্রতি রইল জয়গুরু স্নেহাশিস। জয় গুরু জয় গুরু জয় গুরু। তন্ত্র জ্ঞান যোগ প্রেম চতুর্বিধ সাধনায় সিদ্ধি লাভ করে মঠ আশ্রম প্রতিষ্ঠিত করে শ্রী ঠাকুর মহারাজ যে নিয়ম পঞ্চক প্রবর্তন করেছেন, এই নিয়ম পঞ্চকের অন্যতম নিয়ম হচ্ছে সঙ্ঘের যোগদান। এটা সাপ্তাহিক সঙ্ঘের কথা ঠাকুর মহারাজ বলেছেন। এছাড়াও প্রয়োজনে বিশেষ সঙ্গ করা যায়, যেমন আজকে হচ্ছে। ঠাকুর মহারাজ বলেছেন সঙ্ঘ শক্তি কলিযুগে, কলিযুগে একমাত্র সঙ্ঘ শক্তির প্রভাবটা রয়েছে। এবং ঠাকুর মহারাজ অনেক সূক্ষ্ম চিন্তা করে এই সংঘের ব্যবস্থাপনা করেছেন এবং বাধ্যবাধকতা করে দিয়েছেন নিয়ম পঞ্চকের অন্যতম নিয়ম সঙ্ঘে যোগদান। বাধ্যবাধকতা না করলে কেউ তো সঙ্গে এভাবে আসতো না, প্র্যাকটিস করতো না এবং আমাদের আগামী প্রজন্ম, ভাবি সন্তানেরা, ছেলেমেয়েরা বিরেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। সেই জন্য শ্রী ঠাকুর মহারাজ ব্রহ্ম দৃষ্টিকোণ থেকে চিন্তা করে এক সাপ্তাহিক সংঘ, 2 মাসিক পূর্ণমাসিক সংঘ, 3 জেলা সম্মেলনী, সার্বভৌম সম্মেলনী, সারা বৎসরই একটার পর একটা সিস্টেমেটিক ওয়েতে ব্যবস্থা করেছেন। এবং এটার যে বাইন্ডিংস রয়েছে, এই বাইন্ডিংসের মধ্যে আমরা নারী পুরুষ, বালক বালিকা, যুবক যুবতী, ভাই বোনেরা সবাই এই বাইন্ডিংস থাকার কারণে আমাদের ইচ্ছা অথবা অনিচ্ছা সত্ত্বেও আমরা সঙ্গে যোগদান করি বা জেলা সমিতি, সার্বভৌম সমিতি যোগদান করি। এবং এর থেকে ধীরে ধীরে আমাদের মনটা ভগবতমুখী, গুরুমুখী হচ্ছে। যে যাই বলুক যে আমার তেমন ভাব ভক্তি নাই, ঠাকুরের প্রতি তেমন শ্রদ্ধা ভক্তি নাই, থাকুক আর চাই না থাকুক, এই অনুষ্ঠানগুলিতে যোগদান করে করতে 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 কোনো না কোনো এক সময় তাদের ভিতরে ভাব ভক্তি আপন গতিতেই ঠাকুরের গুরুশক্তির প্রভাবে আসতে থাকবে। এটা পরীক্ষিত এবং প্রমাণিত। মনে রাখতে হবে, ইন্টারকানেক্ট ঠাকুরের গুরুশক্তির সঙ্গে আমাদের আত্মশক্তি জয়েন্ট রয়েছে, কিন্তু সেইটা আমরা অনুভব করতে পারি না। তাই সংঘের মাধ্যমে এবং সম্মেলনী, এগুলোর কার্যক্রম এবং উপস্থিত হয়ে ঠাকুরের সঙ্গে একটা আত্মশক্তিতে বলিয়ান হওয়ার জন্য আমাদের একটা বিশাল পথ তৈরি করে রেখে গেছেন ঠাকুর মহারাজ। এবং যখনই কোনো সংঘ হয়, সে যে কোনো বাড়িতে হোক বা মন্দিরে হোক, দেখবেন সেখানে একটা অভূতপূর্ব আনন্দের সৃষ্টি হয়ে যায়।
এই যেমন আজকে সুতন কুমার রায়ের বাসভবনের সঙ্গটা হচ্ছে, কেউ গান করছেন, কেউ বক্তৃতা, কেউ গীতা পাঠ, কেউ আলোচনা, সব মিশিয়ে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে। এবং এই আনন্দ ঘন পরিবেশে যারা আমরা আছি প্রত্যেকেই কিছু না কিছু এর থেকে আমরা অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি, এবং প্রত্যেকের অন্তরেই ঠাকুরের ভাব আদর্শ কম বা বেশি যেটাই হোক না কেন আমরা এখান থেকে সেটা গ্রহণ করতে পারছি। মনে রাখতে হবে, ইংরেজিতে একটা কথা আছে, এনভায়রনমেন্ট মেক্স ম্যান পারফেক্ট। বাংলা অর্থ হচ্ছে পরিবেশই একটা মানুষকে খাঁটি করে তোলে। ঠাকুর মহারাজ এই সঙ্গের প্রবর্তন করে আমাদের এমন একটা পরিবেশ তৈরি করে রেখে গেছেন যে এই সঙ্গের মাধ্যম দিয়ে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, যুবক যুবতী ভাই বোনেরা, বৃদ্ধ বৃদ্ধা সকলেরই একটা আনন্দঘন পরিবেশ তৈরি করার একটা তিনি পথ রেখে গেছেন। সেই সূত্র ধরে আমরা যতদিন বেঁচে আছি এগুলো করে যাব। ছোটো ছোটো কিশোর কিশোরী বালক বালিকারা তারা এগিয়ে আসতেছে, আমরা পৃথিবীতে চলে যাব, আমরা আউটগোয়িং, তারা ইনকামিং, আমরা পৃথিবী থেকে চলে যাব, আর তারা ইনকামিং, তারা আসছে ওই জায়গাটাকে কভারেজ দেওয়ার জন্য। এত সুন্দর ব্যবস্থাপনা ঠাকুর মহারাজ রেখেছেন। আপনারা একটু ডিপে চিন্তা করে দেখবেন যে আপনার দাদু হয়তো ঠাকুরের শিষ্য ছিল, তিনি চলে গেছেন, তার ছেলে অর্থাৎ আপনার বাবা ঠাকুরের শিষ্য ছিল, সে ধারাবাহিকতা আসছে। এখন আপনারা তৃতীয় প্রজন্ম, আপনারা তার সন্তান হিসেবে ঠাকুরকে ধরে রাখছেন, সঙ্গ করছেন। মনে রাখতে হবে, আপনাদের প্রত্যেক পরিবারে যারা ঠাকুরের শিষ্য আছেন, একটি জিনিস মাথায় রাখবেন যে আমাদের যারা ঠাকুরের পরিবার এবং ঠাকুরের কাছে দীক্ষিত, সেই সন্তানগুলোর প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। মনে রাখবেন, আপনাদের পারিবারিক ছেলেমেয়েরা আমাদের নিগমানন্দ মিশনের সন্তান, এবং আপনারা যদি আপনাদের সন্তানকে ভগবতমুখী গুরুমুখী করবেন এবং পাশাপাশি লেখাপড়ার জগতেও উন্নত স্তর লেখাপড়ার চেষ্টা রাখবেন, যার যেমন মেধা কুলায়। এই পাশাপাশি সঙ্গ করা, গীতা পাঠ, ঠাকুরের ভাব আদর্শে তাদেরকে গড়ে রেখে গেলে পরবর্তীতে আপনার সংসারটাও সে দেখবে। মঠ আশ্রমের সঙ্গে কানেকশন রেখে মঠ আশ্রমেরও কাজ তাদের দ্বারা অনেক সুন্দর কাজ ভবিষ্যতে হবে, এই প্রত্যাশা আমরা রাখি। এটাকে কখনোই অবহেলা করা যাবে না। আপনাদের বাড়িতে ছোটো ছোটো ছেলেমেয়েরা, আমরা সবসময় বলে আসছি যে ক্লাস 3-তে যখন উঠলো পড়াশোনার জগতে, তাহলে এখন বাংলায় গীতা আছে, একটা গীতা বই কিনে দিবেন, সকালে উঠে স্নান করে ঠাকুর ঘরে যাওয়ার তাদের অভ্যাস করাবেন। বেশি কিছু পদ্ধতি দরকার নেই, একটা বা দুইটা গীতার শ্লোক পড়লো, ঠাকুর একটা বাণী পড়ে, নিগমবাড়ি বা রহবাড়ি থেকে একটা বাণী পড়ে প্রণাম করে খাওয়া দাওয়া করে স্কুলে গেল। এই অভ্যাসটা আপনারা চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে করানোর জন্য। তাহলে দেখা যাবে 365 দিনে একটা করে শ্লোক পড়লে 365 শ্লোক পড়া হয়ে গেল, আর 365তে বাণী পড়া হলো। যখন আপার ক্লাসে উঠবে এইসব ছেলেমেয়েরা, তখন এই গীতার শ্লোক ব্যাখ্যা এগুলো বুঝতে পারবে, ঠাকুরের বাণীর মর্ম বুঝতে পারবে। তখন তারা ধীরে ধীরে আরও গভীরে প্রবেশ করার সুযোগ পাবে। এরকম করতে করতে যখন অনার্স মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, এই অভ্যাসটা তাদের যদি ঠিক থাকে, পরবর্তীতে দেখা যাবে তারা ঠাকুরের গ্রন্থগুলো পড়ে অনেক জ্ঞানের কথা তারা কোনো সঙ্গে ভাষণ দিতে পারবে। আমাদের মিশন থেকে আমরা এই প্রত্যাশা করি যে গুটিগত সাধু সন্তের দ্বারা কতটুকু প্রচার হতে পারে। এক এলাকায় গেলে আর এক এলাকায়, সেই এলাকায় ঘুরে আসতে হতে দেখেন 2 বছরের মধ্যে আমরা সেখানে যেতেই পারছি না। এত ওয়াইড রেঞ্জ রয়েছে, বিরাট স্টেট ঠাকুরের। সেজন্য ঘরে ঘরে প্রচারক হতে হবে, ঘরে ঘরে গায়ক হতে হবে। তো এখন গায়ক মোটামুটি অনেকটাই অ্যাডভান্স হচ্ছে দেখা যাচ্ছে। তো বক্তা কিছু হচ্ছে, আরও তৈরি হতে হবে, তাহলে আমাদের সনাতন ধর্মের প্রচারটা বাড়বে। শ্রী ঠাকুর মহারাজ চেয়েছেন
এক অসাম্প্রদায়িকভাবে, 2 সর্বধর্ম সমন্বয়, 3 সনাতন ধর্মের প্রচার। সনাতন ধর্মের প্রচারটা যত হবে তত আমরা সনাতন ধর্মাবলম্বীরা, নারী বা পুরুষ সবাই বেনিফিটেড হব। যারাই লেখাপড়া জানেন, নারী বা পুরুষই হন না কেন, অন্ততপক্ষে প্রতিদিন সকালে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পূজা করে জপ ধ্যান করে সংক্ষিপ্ত একটু গ্রন্থ পড়ুন। বুক ইজ দি বেস্ট কম্পেনিয়ন ফ্রেন্ড। এর বাংলা অর্থ হচ্ছে গ্রন্থ আমাদের উত্তম সাথী এবং বন্ধু। কেন বলা হচ্ছে উত্তম সাথী এবং বন্ধু? তার কারণ হচ্ছে এই ঠাকুরের গ্রন্থগুলোর মধ্যে এমন জ্ঞানের কথা আছে, সেই জ্ঞানের কথাটা যখন আমরা পড়বো এবং জানবো, সেটা আমাদেরকে একটা গাইড দেবে। সেই গাইড লাইনটা পেয়ে আমাদের মনের পরিবর্তন আসবে এবং আমরা আধ্যাত্মিক জগতে আর ইন ডিপ সেন্স আরও গভীরতা যাওয়ার আমরা একটা সুযোগ পাবো। তাহলে যত আপনারা স্টাডি করবেন ততই আপনারা গভীরে প্রবেশ করতে পারবেন। কিন্তু ওই যে বলবেন যে সময় পাই না, কখন পড়ি, এটা ঠিক না। অর্থাৎ অভ্যাস মানুষের দাস। সকালে আপনি 5 মিনিট করুন না কেন, বেশি সময় লাগে না। 5টা মিনিটের মধ্যে একটা গীতার শ্লোক পড়লেন, একটা ঠাকুরের বাণী পড়লেন, ঠাকুরের জীবনী আধা পৃষ্ঠা পড়লেন, 5-7 মিনিটের মধ্যে হয়ে গেল। প্রতিদিন ধারাবাহিকতা এরকম অভ্যাস যদি করেন, নারী বা পুরুষ যেই হন না কেন, আপনারা লেখাপড়া জানলে, একটু বাংলা পড়া জানলেই এই কাজটা যদি রেগুলারিটি মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেক জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হয়ে যাবেন। মনে রাখতে হবে, পড়াশোনার বিকল্প নাই। এখন যারা আদৌ লেখাপড়া জানেন না, তাদের সঙ্গের মাধ্যম দিয়ে শুনে যতটুকু মনে রাখতে পারবেন ততটুকু। কিন্তু যারা লেখাপড়া জানেন, নারী বা পুরুষ যাই হন না কেন, একটু করে গ্রন্থ পড়লে অবসর সময় ঠাকুর ঘরে পড়লেন, আর সারা দিন রাতের মধ্যে যখনই সময় পান, 5টা মিনিটকে সময় পাবেন না, 10 মিনিটকে সময় পাবেন না, কিন্তু এটা অভ্যাসে যখন পরিণত হবে তখন দেখবেন যে ক্ষুধা লাগলে যেমন খাওয়ার ঘরের জন্য রান্নাঘরে আমরা যাই, খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই, তেমনি আধ্যাত্মিক ক্ষুধা আমাদের জাগ্রত করতে হবে। যে আধ্যাত্মিক ক্ষুধা জাগাতে হবে, আমি একটু গ্রন্থ পড়বো এবং ভালো জিনিস সেখান থেকে গ্রহণ করার চেষ্টা করবো। এটা যদি আমরা অভ্যাসে পরিণত করি, তখন দেখবেন যে একটা দিন গ্রন্থ না পড়লে আপনার ভালোই লাগবে না, মনে হচ্ছে কি যেন আমার বাকি রয়ে গেছে। এরকম একটা অভ্যাসে পরিণত হলেই দেখবেন সেটা আপনাকে আপন গতিতেই অধ্যাত্ম জগতের দিকে, অতীন্দ্রিয় জগতের দিকে নিয়ে যাবে মানসিকতা। কিন্তু এটা অভ্যাস করাবার জন্য ঠাকুর মহারাজ এই সঙ্গের ব্যবস্থাপনা করেছেন। ঠাকুর মহারাজ গ্রন্থ লিখে গেছেন এবং সেই গ্রন্থগুলোর মধ্যে যে সমস্ত কথা বা বাণী লিখে গেছেন, সেটি তো পড়তে হবে এবং জানতে হবে। তাহলে তখন আমাদের মনের ভিতরে একটা রেখাপাত করবে, আর সেইগুলো জেনে আমরা অত্যন্ত আনন্দ চিত্তে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারব। মানুষ প্রেক্ষাপটে ঘুরে ধরার মতো আমরা চলাফেরা করি। যেমন একটা কাঠ পোকা কাঠের মধ্যে ঢুকে পড়ে কুটকিট করে কামড়াচ্ছে, কামড়াতে কাঠটা ছিদ্র করে ফেললো, ওইটা যদি বের করে না দেওয়া যাবে আর একটা ছিদ্র করে দেবে, করতে করতে গোটা কাঠটাকে নষ্ট করে দেবে। তেমনি আমাদের মেন্টালিটি দুশ্চিন্তা দুর্ভাবনার দিক পেয়ে বসে, তাহলে সেই মানুষের অস্তিত্ব ধ্বংস করে দিবে দুশ্চিন্তা দুর্ভাবনায়। এই জন্য ঠাকুর মহারাজ এই সঙ্গের ব্যবস্থাপনা করেছেন। কেন গ্রন্থ কেন লিখেছেন, গ্রন্থ পড়ার উপরে কেন আমার ঠাকুর মহারাজ জোর দিয়েছেন? আমাদের মনটা এমন একটা বিষয় যে মনটাকে দেখতে পারা যায় না, একটা সেন্স কাজ করে এবং এইটাকে সবসময়ের জন্য একটা ইনভলভমেন্ট রাখতে হবে যে কোনো কাজের মধ্যে। দেখবেন এই যে ইংরেজি একটা কথা আছে, আইডল ব্রেইন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। এর বাংলা অর্থ হচ্ছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। দেখবেন আপনি ভগবত চিন্তা করলেন না, গুরু চিন্তা করলেন না, গীতা পড়লেন না, দেখবেন তখন অলস মস্তিষ্ক বাজে চিন্তাগুলো মাথার মধ্যে ঢুকে আমাদেরকে কাঠ পোকার মতো, যেমন কাঠ কেটে নষ্ট করে দিচ্ছে কাঠটাকে, তেমনি দুশ্চিন্তা দুর্ভাবনা আজে বাজে চিন্তা খারাপ চিন্তা আমাদের মাথার মধ্যে ঢুকে আমাদের জীবনটাকে পর্যদস্ত করে দেবে। এইটা সুযোগ দেওয়া যাবে না। এই জন্য প্র্যাকটিস অ্যান্ড হ্যাবিচুয়েশন মেক্স ম্যান পারফেক্ট। অভ্যাস
এটাই আমাদের কালচার, কৃষ্টি। আমাদের সনাতন ধর্মের যে ঋষিগণ যে কালচার রেখে গেছেন, সেই প্রবক্তা ঋষি যারা আমাদের ভবিষ্যৎ জীবনকে গঠন করার জন্য ঋষিগণ উদাত্ত আহ্বান রেখে গেছেন। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান, আমরা জ্ঞানতনের সন্তান নই, তাহলে আমরা ঋষির সন্তান। তো ঋষিগণ যে উদাত্ত আহ্বান রেখে গেছেন, ঋষিগণ যে সেই জ্ঞানের চর্চা করে গেছেন। আপনাদের প্রত্যেকের গোত্র আছে, কাশ্যপ বা এটসেট্রা। সেই গোত্রগুলো কি, এটা অনেকে জানেন, অনেকে জানেন না। সেই গোত্রগুলো হচ্ছে ঋষির নাম। তাহলে আপনি যে গোত্রের মানুষ, মনে রাখবেন আপনার এই গোত্রটা হলো ঋষির নাম, তাহলে আপনি ওই ঋষির বংশধর। তাই আমরা তাহলে কোথায় আছি? আমরা প্রত্যেকের গোত্র ভিন্ন হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকেই এক একটা ঋষির বংশধর। তাহলে বুঝে নিতে হবে আমরা ঋষির বংশধর হয়ে আমরা কেন হীনমন্যতায় ভুগবো, কেন আমরা আধ্যাত্মিক জগতের জ্ঞান চর্চা থেকে দূরে থাকবো, কেন ঠাকুর দেবতা ভগবত পথ থেকে আমরা কেন দূরে থাকবো, এটা আমরা জানি না বা বুঝি না। এই জন্য আমাদের এটা দৃশ্য অবস্থা। যখন আমরা জানছি, বুঝছি যে আমাদের পূর্বপুরুষ ঋষি ছিলেন, সেই ঋষির বংশধর আমরা। ঋষিগণ ঘুম থেকে উঠে কী করতেন? সেই ভগবত চিন্তা করতেন, ঠাকুর গাইতেন, ধ্যান ধারণা তপস্যা করতেন। সেই ভাবধারাটা ঠাকুর মহারাজ আদর্শ গৃহস্থ জীবন গঠন করার জন্য সকালে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে গীতা পাঠ, পুজো, ধ্যান, জপ, পাঠ, বই পাঠ এগুলোর ব্যবস্থা করে রেখেছেন। যে ঋষিরা যা করেছেন আমরা অত 100 পারবো না, অন্তপক্ষে ঋষির ভাবধারার জন্য আমরা কিছুটা হলেও আমরা অনুকরণ করে আমাদের জীবনটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আনন্দময় জগতে, অতীন্দ্রিয় জগতে চিন্তায় আমরা যেন কিছুটা অগ্রগামী হতে পারি। তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদের মানসিক আরো উৎকর্ষ হবে। আমাদের সন্তানেরা আমাদেরকে দেখে তারা আরো এগিয়ে যাবে। আপনারা নিশ্চয়ই পরিলক্ষণ করছেন এই যে সঙ্গের মধ্যে কিছু ছোট ছোট বালক বালিকা, কিশোর কিশোরীরা আসছে, দেখেন ওরা আনন্দ চিত্তে জয়গুরু কীর্তন করছে। তারা জয়গুরু নামে মাতরা হয়ে যাচ্ছে। তারা আধ্যাত্মিকের হাইট হট না বুঝুক, কিন্তু এই যে ভেরি বিগিনিং অফ লাইফ, এই জীবনের শুরু থেকেই তারা, আপনারা যারা বড় আছেন, আপনাদের পাশাপাশি ছোট ছোট কচি কাঁচা কিশোর কিশোরী ছেলেমেয়েরা আপনাদের পাশে পাশে এসে একটু আনন্দ করছে, জয়গুরু কীর্তন করছে, করে করে মানসিকতা এই ছোটবেলা থেকেই ভগবতমুখী হওয়ার একটা পথ পাচ্ছে। এর পাশাপাশি তারা স্কুলে লেখাপড়াও করছে। উভয় দিকেই খেয়াল রাখতে হবে তাদের যেন এই যে আধ্যাত্মিকতা এবং এই যে ভাগবতীয় সংঘ, এগুলো করতে করতে আবার এমনটা করা যাবে না যে ছেলেমেয়েরা এই জয়গুরু জয়গুরু করতে করতে ঠাকুর মহারাজ এই জয়গুরু জয়গুরু বলতে বলতে গোলেমালে হরিবল দেওয়ার জন্য মঠ আশ্রম করেননি, তিনি মানুষ তৈরির জন্য মঠ আশ্রম করেছেন। সে সন্ন্যাসী কর্মচারী হয় না, গৃহেই থাকেন। কিন্তু ভেরি কেয়ারফুল অবজারভেশন থাকতে হবে যে আমাদের ছেলেমেয়েরা এখন জয়গুরু কীর্তনে মাতোয়ারা হয়ে গেল, হতে হতে দেখা গেল যে স্কুলে পড়াশোনার থেকে মতি নাই, সবসময় গুনগুন গুনগুন করে জয়গুরু জয়গুরু করতেছে। এগুলা কেয়ারফুল অবজারভেশন রাখতে হবে। অর্থাৎ ডুয়াল পলিসি আমাদের সন্তানদের প্রতি রাখতে হবে। ডুয়াল পলিসি অর্থাৎ দ্বৈত নীতি। দ্বৈত নীতি হলো আধ্যাত্মিক চেতনার দিকে তাকে বর্ধিত করতে হবে, পাশাপাশি লেখাপড়ার দিকেও। তখন যেটা এখন স্কুলের সময় যাও, স্কুল যাও, স্কুল থেকে পড়াশোনা করো, স্কুল থেকে আসলো টুকটাক খেলাধুলো করলো বা যাই করলো, সন্ধ্যা লাগলো ঠাকুর করে যাও, একটু বসো, জয়গুরু কীর্তন দাও বা পড়ার টেবিলে বসো। অর্থাৎ দ্বৈত নীতি আমাদের ছেলে মেয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, পড়াশোনার দিকে খেয়াল রাখতে হবে, ধর্মীয় পথেও লক্ষ্য রাখতে হবে। এক নম্বর ধর্মীয় রীতিনীতি, আর দ্বিতীয় হচ্ছে লেখাপড়া। এই দুইটা বিষয় প্রত্যেক ছেলে মেয়ের প্রতি কেয়ারফুল অবজারভেশন থাকতে হবে পিতামাতার। তাহলে দেখবেন সেই ছেলেমেয়েরা সুন্দর একটা জীবনের অধিকারী হবে। যখন বড় হবে তখন আপনারা এই সব ছেলে মেয়েকে নিয়ে অত্যন্ত সুখে শান্তিতে আনন্দে সংসার করতে পারবেন। তাদের নিয়ে আপনাদের তা হাইপার টেনশন করতে হবে না, ওরা আগে থেকেই সেইভাবে গড়ে তুলতে হবে। এর পাশাপাশি আমরা সবসময় বলে থাকি আপনাদের পারিবারিক সন্তানগুলো আমাদের মিশনের সন্তান। আমরা যখন যেখানে যাই, যেসব ছেলেমেয়েরা হয়তো হাজার হাজার ছেলেমেয়ে, এতটা তো আমাদের সম্ভব হয় না, আমরা বক্তৃতার মধ্যে যতটুকু পারি
তাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করবার চেষ্টা করি। আবার যারা মোটামুটি দেখা টাকা করতেছে তাদেরকেও আমরা যতটা সম্ভব ঠাকুরের কথাগুলো বলি, তাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার চেষ্টা করি। এটা আমাদের নৈতিক আদর্শ সাধু সন্তের মিশন থেকে। আমার বক্তব্যের শেষ লোকে এটুকু বলতে চাই যে আপনারা সঙ্ঘ করবেন এবং সঙ্গের ভিতর দিয়ে গ্রন্থ পড়ার একটা যেন তারা আগ্রহী হয়, এই বিষয়গুলি বক্তৃতা দিয়ে যারা একটু লেখাপড়া দেয় তাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করবেন। সবশেষে ভালো লাগলো যে আমি হঠাৎ করেই এসেছিলাম জলঢাকায় সম্মানিত যোগদান করার জন্য। সেখান থেকে কেমন কেমন করেই এই টুকটাক আজ এখানে কাল সেখানে কোনো প্রোগ্রামগুলো ছিল না। এই করতে 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 শেষ পর্যন্ত কয়েকদিন আগে সুদন যে হাজির, জ্যোতিষ এবং সুদন দুজন গেল। জ্যোতিষ তার আগ্রহ, তার বাড়িতে আমাদের নিয়ে যাবে, আর সঙ্গ হবে সুদনের যাক। সেই জন্য ঠাকুরের কথা আছে, আগে চাই আগ্রহ, তারপরে হবে অনুগ্রহ। তোমাদের ইচ্ছা যদি শত মহান হয়, আমি তোমাদের সেই কাজে সহায়ক হই, ঠাকুর মহারাজ বলেছেন। কারণ জ্যোতিষের ইচ্ছা পূরণ হয়ে গেল, তাদের বাড়িতে জলে গেলাম। আর সুদনের ইচ্ছা সঙ্গ করার সেটা হলো বা প্রায় হতে চলেছে। এই জন্য ঠাকুরের বাণী একদম 100% সত্য। তোমাদের ইচ্ছা যদি শত মহান হয়, আমি তোমাদের সেই কাজে সহায়ক হই। সুদনের ইচ্ছা ছিল এখানে একটু সঙ্গ করা, জ্যোতিষের ইচ্ছা ছিল তার বাড়িতে সাধু সন্তের গমনাগমন। তো দুইজনের দুইটা পূরণ হয়ে গেল। তো এইরকম সদিচ্ছা থাকলে ভগবত কৃপা হয়, গুরু কৃপা হয়। আগে সেই আগ্রহ, তারপরে অনুগ্রহ। তাদের আগ্রহটা ছিল দুজনের, আবার ঠাকুর সেটা অনুগ্রহ করলেন, কৃপা করলেন। এইরকমই হচ্ছে বিষয়টা রাখতে হবে। আমাদের ভালো কর্মে আমাদের আগ্রহ যেন সঠিক থাকে, তাহলেই ঠাকুর দেবতার কৃপা হবে, ভগবত কৃপা হবে। আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এবং আপনাদের এলাকায় যে সাপ্তাহিক সংঘ বা বিশেষ সংঘ আছে এগুলিতে আপনারা যোগদান করার চেষ্টা করবেন। তাহলে এই সংঘগুলিতে যোগদান করতে করতে আপনাদের মানসিকতা উন্নত চিন্তার দিকে ধাবিত হবে। এটি ঠাকুর মহারাজ একটা বিশাল কর্ম করে গেছেন, সঙ্গে যোগদান। এইটার দিকে আপনারা সবসময় নিজেরা মতিগতি রাখবেন, সন্তানদেরকেও সেদিকে লক্ষ্য রাখবেন। তবে এমনটা যেন না হয় সন্তানরা খালি সঙ্গ করে বেড়াচ্ছে, লেখাপড়ার দিকে মতি নেই, তা করা যাবে না। সঙ্গও করবে, লেখাপড়ার টেবিলে যেন ঠিকমতো বসে, স্কুলে ঠিকমতো যায়, এটাও ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রাখতে হবে। সব দিকে যেন ওয়েল ফার্নিশ থাকে, সব দিকে সুন্দর একটা ব্যবস্থাপনা তৈরি যেন করে ছেলে মেয়েদের প্রতি। কারণ এখন কচিকাচার ছেলেমেয়েরা এটা অভিভাবকের উপরে ওয়েল ফার্নিশ সুপারভিশন থাকা লাগবে। এই ছোটো ছোটো কচিকাচার ছেলেমেয়েদের প্রতি কেয়ারফুল অবজারভেশন যদি থাকে, তাহলে তারা ভগবত চিন্তা এবং ধর্মীয় পথে ভালো থাকবে, লেখাপড়ার জগতে ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কচিকাচার ছেলেমেয়েরা যারা এখানে রয়েছে তাদের আমরা আশীর্বাদ করি, তখন ভালো হবে, ঠাকুরের পথে মতিরতি হোক, লেখাপড়ায় উন্নত হও। আগামী দিনের প্রজন্ম এবং ভবিষ্যৎ আমাদের সন্তান। তোমরা মিশনের পাশাপাশি দেশ ও জাতির একটা অ্যাসেট, তোমরা ভবিষ্যতে তৈরি হবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ঠাকুর চরণে ক্ষমা প্রার্থনা করে এখানে শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, দেব শান্তি, আন্তরিক শান্তি, দেহের শান্তি, সংসারের শান্তি, সমাজের শান্তি, রাষ্ট্রের শান্তি ও বিশ্বের শান্তি এবং শান্তি শান্তি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বলো জয় জয় সদ্গুরু প্রেমানন্দে হরি হরি বল।